He goes wide, down to extra cover, and he'll get a boundary. Width again from Umesh Yadav will bring up a boundary, and that's been one of the faults, right? Oh my goodness! In grand style. Oh, he's gone through him. This could be the game here. Young man. হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকালেই ভালো আছেন। বন্ধুরা, প্রথমে সরি বলছি, কারণ আমি অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, আর এর জন্য আমি খুব দুঃখিত। যাই হোক, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সকল ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী বড়লোক 10 জন ক্রিকেটারকে, যারা ক্রিকেট খেলা ছাড়াও আরও অন্যান্য মাধ্যমে স্পন্সরশিপ, বিজ্ঞাপন এবং শোরুম উদ্বোধন করে খুব তাড়াতাড়ি দেশের ধনীদের তালিকায় নাম লিখিয়েছেন। আর এই তালিকায় এমন কিছু ক্রিকেটার রয়েছে যাদের নাম শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, এবং এই সকল ক্রিকেটারের মোট সম্পত্তি পরিমাণ জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে। তো আপনার পছন্দের ক্রিকেটার এই তালিকা আছে কিনা তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। No, I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I ধনী দর্শন ক্রিকেটারদের মধ্যে নাম্বার 10-এ বাংলাদেশের যেই ক্রিকেটারটি রয়েছে তার নাম হলো এক সময়ের ভালো বোলার আব্দুর রাজ্জাক। তাকে আপনারা না চিনলেও সিনিয়ররা ঠিকই চিনে। খুলনা বিভাগীয় ক্রিকেট লিগে 2001-2002 মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট পর্যায়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন তিনি, এবং সেই সময় তার বাম হাতের স্পিন বোলিং দেখে সবাই মুগ্ধ হয়, এবং এর জন্য তিনি তার ভালো বোলিংয়ের কারণে বাংলাদেশের এ দলের জন্য অভিষিক্ত হন। এবং সেই সময়ে ঢাকায় হওয়া বাংলাদেশ এ দল বনাম জিম্বাবু এ দল খেলায় তিনি বাংলাদেশের হয়ে মাত্র 17 রানে 7টি উইকেট নেন। এরপর থেকে মানুষ রাজ্জাককে চিনতে শুরু করে, এমনকি 2008 সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে IPL-এ দল পান। তিনি ODI-তে 153 ম্যাচে 260টি উইকেট নিয়েছিলেন, যা সেই সময় বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ উইকেট টেকার হিসেবে পরিচিত ছিল। তিনি প্রথম বাংলাদেশি বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 200 উইকেট নেন। যাই হোক, এত সফলতা পাওয়ার পর তিনি অনেক অর্থ পেয়েছিলেন। সব মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1.4 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 17 কোটি টাকা। তিনি বর্তমানে BCB এর সাথে যুক্ত রয়েছেন। তার বর্তমান বয়স 42 বছর। এরপর আমাদের লিস্টের নাম্বার 9-এ যিনি থাকবেন তিনি হলেন একসময় বাংলাদেশের আন্ডার রাসেল মোহাম্মদ আশরাফুল। তিনি মাত্র 16 বছর বয়সেই বাংলাদেশ ক্রিকেট টিমে খেলার সুযোগ পান। তার খেলা দেখে দেশি বিদেশি সব খেলোয়াড়রা মুগ্ধ হয়। বলা হয়ে থাকে তখনকার সময়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের মধ্যে আশরাফুল ছিলেন অন্যতম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই জনপ্রিয়তা তিনি আর বেশি দিন ধরে রাখতে পারেননি। 2013 সালে বাংলাদেশে অনুষ্ঠিত লিগ BPL-এ তিনি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হন। পরবর্তীতে তিনি স্বীকার করেন যে তিনি আসল দোষী, যার কারণে BCB থেকে ঘোষণা দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে 5 বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হলো। আর এটাই ছিল আশরাফুলের ডাউনফল। যদিও তার শাস্তি পরবর্তীতে কমানো হয়, কিন্তু তিনি তার আগের সেই খেলা আর জনপ্রিয়তা কখনো ফেরত পাননি। এই একটা সামান্য ভুলের জন্য তার ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল। যাই হোক, তিনি এখন BCBর সাথে যুক্ত রয়েছেন, এবং বিভিন্ন ঘরোয়া লিগেও তাকে মাঝে মধ্যে খেলতে দেখা যায়। তার মোট সম্পত্তির কথা বলতে গেলে আশরাফুলের মোট সম্পত্তির পরিমাণ $1.6 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 17 কোটি টাকা। ধারণা করা হয় তিনি যদি ম্যাচ ফিক্সিং না করতেন তাহলে তিনি বাংলাদেশি ধনী ক্রিকেটারদের মধ্যে একজন হতেন। বন্ধুরা, বাংলাদেশের ধনী 10 জন ক্রিকেটারদের মধ্যে নাম্বার 8-এ বাংলাদেশের যেই ক্রিকেটারটি থাকবে তার নাম হলো বর্তমান বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। লিটন কুমার দাসকে আপনারা প্রায় সকলে চিনেন। তিনি বাংলাদেশের একজন উইকেট কিপার। তিনি 2015 সালের জুনে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তার বর্তমান বয়স 30 বছর। তিনি প্রথমে বাংলাদেশের হার্ড হিটার হিসেবে পরিচিতি পেয়েছিলেন। 20 ওভারের আন্তর্জাতিক T20-তে তিনি মাত্র 18 বলে 50 রান করে সবাইকে তাক লাগিয়ে দেন। এরপর থেকে তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশের ODI-তে এক ইনিংসে সর্বোচ্চ রান লিটন দাসের। তিনি জিম্বাবুর বিপক্ষে হয়ে সর্বোচ্চ 175 রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ভালো খেলার কারণে তাকে বিভিন্ন বিজ্ঞাপনে নেওয়া হয়, এবং বিভিন্ন বড় বড় লিগেও চান্স পেয়েছিলেন লিটন দাস। এমনকি IPL-এ কলকাতার হয়েও তিনি দলে খেলেছিলেন, কিন্তু সেখানে তিনি ভালো পারফর্ম করতে পারেননি, যার কারণে তাকে আর দলে নেওয়া হয় না। বন্ধুরা, এত কিছু পাওয়ার কারণে লিটন দাস খুব তাড়াতাড়ি ধনী হয়েছেন। তার বর্তমান সম্পত্তির পরিমাণ $2 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 24 কোটি টাকা।
তিনি ক্রিকেট ছাড়া বিভিন্ন স্পন্সরের মাধ্যমেও কোটি কোটি টাকা আয় করে থাকেন। তো তার খেলা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। 70. Short, that's going to go over the boundary too. এরপর নাম্বার 7-এ বাংলাদেশের যেই ধনী ক্রিকেটারটি রয়েছেন তিনি হলেন বর্তমান বাংলাদেশের একজন সেরা বোলার তাসকিন আহমেদ। তাসকিনকে আপনারা সবাই অনেক আগে থেকে জেনে থাকবেন। তার বোলিংয়ের জন্য তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন। তিনি 1995 সালের 3 এপ্রিল ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন। তাসকিন 2014 সালের 15 জুন ভারতের বিপক্ষে ওডিআই ম্যাচে অভিষেক করেন এবং প্রথম ম্যাচে তিনি 5 উইকেট নিয়ে সকলকে তাক লাগিয়ে দেন। এরপর তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। 2017 সালের 28 মার্চ ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিনি বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওডিআই ম্যাচে হ্যাট্রিক করেন, যার কারণে তার সুনাম আরও বেড়ে যায়। বাংলাদেশের টপ প্লেয়ারদের মধ্যে তাসকিনও একজন। এই বিশ্বকাপেও তিনি তার সেরা বোলিং দেখিয়েছিলেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তাসকিন তার খেলা ও জনপ্রিয়তার কারণে বাংলাদেশের সেরা 10 ধনী ক্রিকেটার তালিকায় জায়গা করতে পেরেছিলেন। তার মোট সম্পত্তির পরিমাণ $4 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 43 কোটি টাকা। তাসকিনের বোলিং আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আমাদের পরের খেলোয়াড়কে দেখে আসি। এরপর বাংলাদেশের ধনী ক্রিকেটারদের তালিকায় নাম্বার 6 রয়েছেন বাংলাদেশের একমাত্র সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বাংলাদেশের সব খেলোয়াড়দের মধ্যে আমার একমাত্র পছন্দের খেলোয়াড়। তার খেলা দেখলে যে কেউ মুগ্ধ হবে। মাহমুদুল্লাহ একমাত্র খেলোয়াড় যে কিনা বাংলাদেশের মান সম্মান বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ যখন বিপদে থাকত তখন মাহমুদুল্লাহ তার সেরা ইনিংসের মাধ্যমে বাংলাদেশের ম্যাচ জিততে সাহায্য করত। 2018 সালে শ্রীলঙ্কায় হওয়া নিদাস ট্রফির সেমিফাইনালেও একমাত্র মাহমুদুল্লাহর কারণেই বাংলাদেশ ম্যাচটি জেতে। এই ম্যাচে তিনি 18 বলে 43 রান করেন এবং এর জন্য সবাই মাহমুদুল্লাহর খেলাকে আরও বেশি পছন্দ করতে শুরু করেন। সাকিবরা যা করতে পারেনি তা করে দেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তিনি, কিন্তু তার জন্য বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। দিন দিন তার বয়স যত বাড়ছে তার খেলা আরও বেশি ভালো হচ্ছে। বিগত কয়েক ম্যাচে মাহমুদুল্লাহ সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশের হয়ে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান মাহমুদুল্লাহ রিয়াদই করেছেন। 2023 বিশ্বকাপেও তিনি 111 রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন এবং বাংলাদেশের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা প্লেয়ারও মাহমুদুল্লাহ রিয়াদ। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এসব সফলতা ও ভালো পারফরমেন্সের কারণে তিনি অনেক কোটি টাকার সম্পদ করেছেন। পাশাপাশি নগদ ও অন্যান্য ব্র্যান্ডের সাথে স্পন্সর করেও তিনি অনেক কোটি টাকা আয় করেন। বাংলাদেশের এই সাইলেন্ট কিলারের মোট সম্পত্তির পরিমাণ $6 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 67 কোটি টাকা। মাহমুদুল্লাহ রিয়াদের খেলা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর নাম্বার 5-এ রয়েছেন বাংলাদেশের একমাত্র কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শুধু বাংলাদেশেও নয় বরং বিশ্বের সেরা বোলারের মধ্যে মোস্তাফিজুর রহমানও রয়েছেন। ছোটবেলা থেকেই মোস্তাফিজের খেলার প্রতি প্রচুর লোভ ছিল এবং সেই লোভই আজ তাকে বিশ্বসেরা কাটার মাস্টার বানিয়েছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে 5 উইকেট নেওয়ার তালিকায় মোস্তাফিজুর রহমান রয়েছেন। ছোটবেলায় স্কুল কোচিং বাদ দিয়ে সময় পার করতেন পাড়ার ছেলেদের সাথে ক্রিকেট খেলে। তার সেজো ভাই মোখলেসুর রহমান তাকে প্রতিদিন মোটরসাইকেলে করে সাতক্ষীরায় প্রশিক্ষণে নিয়ে যেতেন, যা তার ক্রিকেট ক্যারিয়ারের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোস্তাফিজ 2015 সালের 24 এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচে অভিষেক করেন। এরপর 2015 সালের জুন মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে ইন্টারন্যাশনাল সিরিজে তিনি প্রথম 2 ম্যাচে 11টি উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন এবং এরপর থেকে তাকে আর পিছে ফিরে দেখাতে হয়নি। 2016 সালে তিনি আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেন এবং দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমনকি তিনি ইংল্যান্ড লিগেও খেলেছেন। তিনি একমাত্র খেলোয়াড় যিনি সাকিব মাশরাফির পর আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। 2016 সালে আইপিএলে ভালো বল করার কারণে তিনি প্রায় প্রতি মৌসুমেই আইপিএলে জায়গা দখল করতেন, যদিও এইবার 2024 সালে কিছু সমস্যার কারণে তাকে নেওয়া হয়নি। আর এসব কারণে তিনি ক্রিকেট থেকে বিপুল পরিমাণে সম্পদ অর্জন করেন। তাছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন ও প্রমোশনের মাধ্যমে তিনি আরও অর্থ আয় করেন। তার মোট সম্পত্তির পরিমাণ $9 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 96 কোটি টাকার কাছাকাছি। আর এসব তথ্য অনলাইন থেকে নেওয়া। তা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপর আমাদের লিস্টের নাম্বার 4-এ রয়েছেন বাংলাদেশের একজন সেরা উইকেট কিপার ও ভালো ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার হাইটের কারণে অনেকে মনে করেছিল তিনি হয়তো ক্রিকেটে ভালো করতে পারবেন না, কিন্তু তিনি সবাইকে চমকে দিয়ে বাংলাদেশের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান হয়ে গেলেন। পাশাপাশি বাংলাদেশের সেরা কিপারের মধ্যে মুশফিক থাকবে শীর্ষে।
মুশফিকুর রহিম 1987 সালের 9 মে বগুড়ায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার ক্রিকেটের প্রতি অনেক আগ্রহ ছিল এবং তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার ক্রিকেট প্রশিক্ষণ গ্রহণ করেন। মুশফিক 2005 সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট ম্যাচ দিয়ে অভিষেক করেন, যা তাকে বাংলাদেশের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারদের মধ্যে একজন করে তোলে। তিনি বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন এবং দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও তার দখলে, যার কারণে 2011 থেকে 2014 পর্যন্ত তিনি বাংলাদেশের অধিনায়ক হয়ে থাকেন। শুধু তাই নয়, 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে তিনি 144 রানের একটি ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশকে জেতার সুযোগ করে দেন। তিনি বাংলাদেশের একজন সিনিয়র ক্রিকেটার। তার ভালো খেলা ও পারফরম্যান্সের কারণে তিনি অন্যান্য ক্রিকেটারদের মতো ধনী হয়েছেন এবং বিভিন্ন অ্যাডস ও বিজ্ঞাপন করার মাধ্যমে তার সম্পত্তি আরও বেড়ে গিয়েছে। মুশফিকুর রহিমের মোট সম্পত্তি পরিমাণ জেনে আপনি অবাক হয়ে যাবেন। মুশফিকের মোট সম্পত্তি পরিমাণ প্রায় $12 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 124 কোটি টাকার সমান। IPL না খেললেও তিনি আরও বিভিন্ন লিগে খেলেছেন। তার ব্যাটিং আপনাদের কাছে কেমন লাগে তা জানাতে পারেন। আমাদের লিস্টের নাম্বার 3-এ রয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিম ইকবালের খেলা সম্পর্কে বাংলাদেশে প্রায় সব মানুষই জানেন। তিনি মাহমুদুল্লাহর মতোই দেশকে রিপ্রেজেন্ট করতে অনেক অবদান রেখেছেন। বাংলাদেশের মধ্যে একমাত্র তিনি টেস্ট, ODI এবং T20-তে সেরা ওপেনার হিসেবে পরিচিত। শুধু তাই নয়, তিনি এই 3 ফরম্যাটেও অনেক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার ব্যাটিং দেখে অনেকে মুগ্ধ হয়েছেন, যার কারণে তার খেলা দেখে বড় বড় বোলাররা ভয় পেত। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রান একমাত্র তামিম ইকবালই করেছেন। তার রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। তার বিষয়ে আপনারা মোটামুটি সবই জানেন, যার কারণে খেলা নিয়ে তার কথা আর না বলি। তামিম ইকবালের সম্পদের কথা বলতে গেলে তিনি ক্রিকেটের ইতিহাসে অনেক পুরস্কার পেয়েছেন। পাশাপাশি সিনিয়র ক্রিকেটার হওয়ার কারণে তার মাসে বেতনও কয়েক লাখ টাকার বেশি এবং নগদ বিকাশ সহ আরও ব্র্যান্ডে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে তিনি অনেক কোটি টাকা আয় করেছেন। তামিম ইকবালের মোট সম্পত্তি পরিমাণ প্রায় $22 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 227 কোটি টাকা। আর এত টাকা তিনি শুধুমাত্র ক্রিকেটের ক্যারিয়ার গড়ার মাধ্যমে পেয়েছেন। তামিমের শটগুলো আপনার কাছে কেমন লাগে তাও জানাবেন। চলুন আমাদের পরের খেলোয়াড়কে দেখে আসি। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2-এ থাকবে বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। হ্যাঁ, তাকে সেরা ক্যাপ্টেন বলার একটাই কারণ, সেটা হলো তার ক্যাপ্টেন্সি। এখন তিনি রাজনীতি করে বা করে না সেটা দেখে আমার লাভ নেই। আমি শুধু বাংলাদেশের জন্য তার অবদান আর পরিশ্রমের কথা বলবো। মাশরাফি শুধু ক্যাপ্টেনই না, বরং দলের বড় ভাই হিসেবে তিনি পরিচিত ছিলেন। দলে থাকা জুনিয়র ক্রিকেটারদের তিনি সাহস দিতেন। এমনকি তার ক্যাপ্টেন্সির কারণে বাংলাদেশ শীর্ষ 10 র্যাঙ্কিংয়ে থাকার সুযোগ পায়। তিনি এমন একজন ক্যাপ্টেন যে কিনা তার পায়ে ব্যথা থাকা সত্ত্বেও কখনোই ক্রিকেট খেলা ছাড়েননি। তিনি বর্তমানে জাতীয় দলে না খেললেও ঘরোয়া লীগ BPL-এ ঠিকই খেলছেন। তার এই সফলতা ও চিন্তা চেতনার কারণে বাংলাদেশের সবাই তাকে সম্মান করে। যদিও তিনি একজন MP ছিলেন, তারপরও তিনি সবার সাথে ফ্রেন্ডলি ছিলেন। যাই হোক, মাশরাফির মোট সম্পত্তি পরিমাণ প্রায় $25 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 257 কোটি টাকার বেশি। আপনি তার ভক্ত হয়ে থাকলে ভিডিওতে লাইক দিতে পারেন। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 1-এ বাংলাদেশে যে ধনী ক্রিকেটার রয়েছে তার নাম হয়তো আপনারা এতক্ষণে জেনে গেছেন। তার নাম হলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আপনারা আগে থেকে জানতেন যে সাকিব এই লিস্টের 1 নম্বরে থাকবে, আর সাকিবকে নাম্বার 1-এ থাকারই কথা, কারণ সাকিব হলো একমাত্র বিশ্বসেরা অলরাউন্ডার যার রেকর্ড ইন্ডিয়া, পাকিস্তান সহ কোনো দেশের খেলোয়াড়রাই ভাঙতে পারেননি। 2019 সালে সাকিবের সেরা পারফরমেন্স কেউ কখনোই ভুলতে পারবে না। সাকিব হলো এমন একজন প্লেয়ার যাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটে কোনো সাফল্য অর্জন করতে সক্ষম হতো না। সাকিবের সেরা স্পিন বোলিং এবং বামহাতি ব্যাটের কারণে তিনি সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত হন। বোলিংয়ে সাকিব যেমন তাণ্ডব চালাতেন, ঠিক একইভাবে তিনি ব্যাটিংয়েও তাণ্ডব চালাতেন। সাকিবের ভালো খেলার কারণে তিনি বহুবার IPL-এ চান্স পেয়েছিলেন। শুরুতে তিনি কলকাতার হয়ে খেলতেন, তারপর যোগ দেন হায়দ্রাবাদে। কলকাতা খেলাকালীন অবস্থায় তার দল কলকাতায় একবার শিরোপা জিতেছিল। এছাড়াও সাকিব আরও বিভিন্ন বিদেশি লিগে খেলার সুযোগ পান এবং সেখানে ভালো খেলার কারণে তার খ্যাতি আরও বেড়ে যায়। তিনি খেলা ছাড়াও বিভিন্ন শোরুম উদ্বোধনের মাধ্যমে মাসে কোটি কোটি টাকা আয় করছেন। এমনকি সাকিবের নামেই তার একটি রেস্টুরেন্টও ছিল। তিনি ব্র্যান্ড প্রমোশন এবং জুয়ার সাইট প্রমোট করার কারণে তাকে অনেক সমালোচনার শিকারত্ব হয়েছিল। বর্তমানে সাকিব একমাত্র ক্রিকেটার যে কিনা বাংলাদেশের সবচেয়ে সমালোচিত ব্যক্তি, যার কারণে তিনি নিজ দেশ বাংলাদেশেও আসতে পারছেন না। অনেকে মনে করেন সাকিবের ক্যারিয়ার হয়তো এখানেই শেষ। যাই হোক, সাকিব এই পর্যন্ত কয়েক হাজার কোটি টাকার সম্পদ করেছেন, আর এই সম্পদ বাংলাদেশ ছাড়াও বিদেশেও রয়েছে। সাকিব আল হাসানের মোট সম্পত্তি পরিমাণ প্রায় $45 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 460 কোটি টাকার উপরে।
আর তার এত সম্পদের কারণে তিনি বাংলাদেশের সেরা 5 ধনীদের মধ্যে একজন হয়েছেন। অনেকে মনে করেন তার সম্পত্তির পরিমাণ প্রায় 500 কোটি ছাড়িয়েছে। তো আপনারা যারা সাকিবকে ভালোবাসেন তারা কমেন্টে সাকিব আল হাসান লিখতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। আপনার পছন্দের ক্রিকেটার তালিকা আছে কি না তার নাম কমেন্টে লিখতে পারেন। এসব ক্রিকেটার ছাড়াও আর অনেক ধনী ক্রিকেটার রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।